প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা আগের দিন আলোর প্রতিফলন পড়েছো। এরপর আজ আমরা আলোর আরেকটা ধর্ম, আলোর প্রতিসরণ সম্পর্কে আমরা পড়ব। তার আগে আমরা জেনে নেব যে বিভেদ তল কাকে বলে। যখন আমরা দুটো মাধ্যমের একটা মাধ্যম শেষ হয়েছে বা তারপর একটা মাধ্যম শুরু হয়েছে, সে দুটো মাধ্যমের যে সংযোগ স্থল সেটাকে বলা হয় বিভেদ তল। আমরা একটা পাত্রে জল নিলাম, এবার এর মধ্যে আমরা কিছুটা কেরোসিন তেল ঢেলে দেবো। তোমরা দেখতে পাচ্ছ যে জল আর কেরোসিন তেল কিন্তু পরস্পর মিশে যাচ্ছে না। এই যে সংযোগ স্থলটা আমরা দেখতে পাচ্ছি, এই গোলাকার অংশটা, এটাকে বলা হচ্ছে দুই মাধ্যমের বিভেদ তল। তাহলে আমরা মাধ্যমের বিভেদ তল সম্পর্কে ধারণা হলো। তোমরা পুকুর দেখেছো, পুকুরের জলের যে উপরিতলটা আমরা দেখতে পাই, তার উপরের অংশ বায়ু এবং পুকুরের জলের নিচের অংশ বায়ুর যে পুকুরের জলের যে তোমরা উপরের তলটা দেখতে পাচ্ছ, তার নিচের অংশটা জল। অর্থাৎ যে তলটা আমরা দেখতে পাই সেটাকে আমরা দুই মাধ্যমের বিভেদ তল হিসেবে বলতে পারি। স্ট্রটা সোজাই লাগছে। এখন আমরা যদি এখন এটাকে জলের মধ্যে নিমজ্জিত করি, তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো জলের মধ্যে স্ট্রটাকে তোমরা দেখে কি মনে হচ্ছে? যেন কিছুটা বেঁকে গেছে। কিন্তু স্ট্রটা কি সত্যি সত্যি বাঁকা? আমরা স্ট্রটাকে আবার নিয়ে এলাম জলের মধ্যে, সত্যি কি জলের মধ্যে ডোবানোর ফলে এর কোনো পরিবর্তন হলো না? স্ট্র তো বাঁকেনি, স্ট্র তো সোজাই আছে। তাহলে এটাও আমাদের একটা দৃষ্টির ফর্ম, যেমন মনে হচ্ছে যেন ওটা বাঁকছে, কিন্তু এটা বাঁকছে না। তাহলে জলের মধ্যে যখন স্ট্রটা ডুবাচ্ছে আমরা বাঁকা লাগছে কেন? এটা আমরা আরেকটা পরীক্ষার সাহায্যে দেখে নেব যে কি হয়। তাহলে কি কোনো মাধ্যমের মধ্যে দিয়ে গেলে আলো সত্যি সত্যি এক মাধ্যম থেকে অপর মাধ্যমে গেলে বেঁকে যায়? সেটা আমরা একটা পরীক্ষার সাহায্যে দেখে নেব। আমরা একটা লেজার আলো নিলাম। প্রথমে এই লেজারের আলোটা পর্দার উপরে ফেললাম। তোমরা দেখতে পাচ্ছ যে আলোটা কোন অংশে পড়ছে। আচ্ছা, এখানে আমরা আলোটা দেখতে পাচ্ছি পড়েছে ওই অংশটাতে। এবার আমি এটা একটা জল প্রিজম, যার মধ্যে এটা জল দিয়ে তৈরি। তোমরা দেখতে পাচ্ছ যে কাঁচের মধ্যে জল নেওয়া হয়েছে এবং এর মধ্যে কিছুটা আমরা ফিনাইল মিশিয়ে দিয়েছি, যাতে করে আমরা এর মধ্যে দিয়ে লেজারের গতিপথটা দেখতে পেতে পারি। এবং এর মধ্যে দিয়ে আমরা এবার এই লেজারটা এখানে আমরা রাখছি। দেখা যাচ্ছে কি যে আলোর বিন্দুটা কিন্তু আমার বন্ধু শান্তনু যেখানে আগে পেনটা ধরেছিল ওখানে আলোর বিন্দুটা ছিল, কিন্তু এখন আলোর বিন্দুটা সরিয়ে গেল। আমি যদি প্রিজমটাকে আবার এখন এখান থেকে সরিয়ে নিই, তাহলে কিন্তু আলোর বিন্দুটা আবার আমার বন্ধু শান্তনু যেখানে পেনটা ধরে আছে ওখানে কিন্তু ফিরে আসছে। অর্থাৎ আমি এই প্রিজমটাকে এর মাঝে ঢোকানোর ফলে দেখা যাচ্ছে যে আলোর বিন্দুটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যাচ্ছে। ধরা যাক যে এটা একটা মাধ্যম, এই মাধ্যমটা হচ্ছে বায়ু, এটা অপর একটা মাধ্যম, সেটা হচ্ছে জল। তোমরা একটু আগে দেখলে যে যেখানে দুটো মাধ্যমের সংযোগস্থল, এটাকে বলা হচ্ছে বিভেদ তল। অর্থাৎ আমি যদি এখানে নাম দিই এ বি, আর ও বিন্দুতে আমরা ধরে নিই যদি আলোটা এসে পড়ছে, তাহলে ইউ বি অংশটা, এটাকে আমরা বলতে পারি কি বিভেদ তল। এখান থেকে কি হয়, আলোক রশ্মিটা তার অভিমুখে পরিবর্তন করে। অর্থাৎ আলোক রশ্মিটা আমরা দেখতে পেলাম এইমাত্র তোমরা এই প্রিজমের পরীক্ষা করার সময় তোমরা লক্ষ্য করলে যে এটা লেজারটা যে পথে আসছিল এটা আমি মাঝে ঢুকিয়ে দিলাম। কি হলো, এর বাইরের মাধ্যমটা বায়ু, কাঁচ আছে কিন্তু কাঁচের জন্য অতটা, কাঁচের যেহেতু পাতলা অতর জন্য অতটা প্রভাবিত হয় না, কিন্তু ভিতরে আমরা একটা অন্য মাধ্যম দেখতে পাচ্ছি, সেখানে জল আছে। ফলে কি হচ্ছে, এক মাধ্যম থেকে আলোটা অন্য মাধ্যমে যাচ্ছে, আবার জল থেকে যখন ও বায়ুতে বেরিয়ে আসছে আবার তার মাধ্যমে পরিবর্তন হচ্ছে, ফলে তার গতিপথটা বেঁকে যাচ্ছে। অর্থাৎ যে পথে আলোটা যাওয়ার কথা ছিল, আলো কিন্তু আর সেই পথে যাচ্ছে না, আলোটা বেঁকে যাবে। যে এই আলোটা এই পথে যাওয়ার কথা ছিল, অর্থাৎ আমি যদি ধরে নিই যে আলোটা পিও পথে এখানে পড়েছে, তাহলে আলোটা এই পথে যাওয়ার কথা ছিল, আমি ধরে দিচ্ছি ও কিউ পথে যাওয়ার কথা ছিল, কিন্তু আলোটা বেঁকে যাবে। এখন আলোটা বাঁকবে কোন দিকে? আলো তো বাঁকবে মানে সেই আলোটা যদি এখানে আছে, সেটা আমি ধরে নিই যদি এদিকেও বেঁকে যেতে পারে বা এদিকেও বাঁকতে পারে। এখন সেটা নির্ভর করবে যে আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে। আমি যে ছবিটা তোমাদের এখানে এঁকেছি, সেখানে আমরা এখানে এঁকেছি উপরের মাধ্যমটা বা প্রথম মাধ্যম যদি আমি এটাকে বলি, তাহলে প্রথম মাধ্যমটাকে আমরা ধরে নিয়েছি বায়ু এবং দ্বিতীয় মাধ্যম যেটা আছে সেটা হচ্ছে জল।
তাহলে বায়ু জলের তুলনায় ঘনত্ব কম, তো বায়ুকে আমরা ধরে নিচ্ছি লঘু মাধ্যম এবং জলকে আমরা ধরে নিচ্ছি ঘন মাধ্যম। তো জল থেকে এই জন্য আলোটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম হয়ে গেলে আলো, এটাকে আমরা আগে তোমাদেরকে আমি কিছুগুলো টার্মের সাথে পরিচয় করে দিই। প্রিয় পথে আলো এসে পড়েছে, এটাকে আমরা বলবো আপতিত রশ্মি। এবার যেহেতু এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেছে, আমি তোমাদের বলছিলাম যে আলোটা, এটা হচ্ছে আপতন বিন্দু। এটা তোমরা জানো, এই শব্দগুলো তোমরা আলোর প্রতিফলনের ক্ষেত্রেও এইটা শব্দগুলো তোমরা জানো যে আলো যে পথে এসে পড়ে সেটাকে বলা হয় আপতিত রশ্মি। এই যে বিন্দু, যে বিন্দুতে আলো এসে পড়লো, এটা হলো আপতন বিন্দু। তাহলে এখান থেকে কিছু অংশ প্রতিফলিত এদিকে ফিরে যাবে, ওটা তোমরা আগের ক্লাসে পড়েছো, ওটা আমি আর বলছি না এখানে। আর কিছুটা অংশ দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করবে। তাহলে যেহেতু এটা লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যাচ্ছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলো গেলে এটা হচ্ছে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। তাহলে আলো কি হবে, অঙ্কিত অভিলম্বের দিকে সরে আসবে, অর্থাৎ আলোটা যে পথে যাওয়ার কথা ছিল সেই পথে না গিয়ে এই পথে আসবে। এই যে আলোক রশ্মিটা আমরা পেলাম, এটাকে আমরা বলছি OR। এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এটাকে বলা হবে প্রতিসৃত রশ্মি। আর তোমরা জানো যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের সাথে যে কোণ করে সেটাকে বলা হবে আপতন কোণ। অর্থাৎ এই ক্ষেত্রে PON কোণ যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আপতন কোণ। এবং RONS অর্থাৎ প্রতিসৃত রশ্মি OR অঙ্কিত অভিলম্বের সাথে যে কোণ করে সেটা হচ্ছে প্রতিসরণ কোণ। অর্থাৎ এই ক্ষেত্রে আমার প্রতিসরণ কোণটা কি হচ্ছে, RON'। এই কোণটাকে আমরা কি বলবো, প্রতিসরণ কোণ। দেখা যাচ্ছে যে আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে, তাহলে এখানে লঘু থেকে ঘন আলোক রশ্মি আছে, লঘু থেকে ঘন মাধ্যমে যদি আলোক রশ্মি যায়, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপতন কোণ আয়ের থেকে প্রতিসরণ কোণ আর এর মানটা ছোট হয়। অর্থাৎ এখানে I > R। আর এটা তোমাদের বইয়ে নেই, কিন্তু এটা তোমাদের আমি বলে রাখি যে আলোটা OQ পথে যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে আলোটা OR পথে যাচ্ছে। অর্থাৎ এই যে কোণটা ROQ কোণ, এই কোণটাকে বলা হয় কোণ ROQ, এটাকে আমরা বলবো চ্যুতি কোণ। কোণটাকে বলা হবে চ্যুতি কোণ। এবার দেখে নেব যে আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে, তাহলে এটা তো আমরা দেখতে পেলাম লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল। এবার আলোক রশ্মি যদি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, তখন সেক্ষেত্রে কি হবে? তাহলে এর উল্টোটা অনুমান করতেই পারছো যে তোমরা কি হওয়া উচিত। আশা করি সবাইকার এখন মনে মনে ধারণা হয়েই গেছে যে আলোক রশ্মি যদি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায়, তাহলে যদি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের দিকে সরে আসে প্রতিসৃত রশ্মিটা, তাহলে এক্ষেত্রে কি হবে, এক্ষেত্রে আলোক রশ্মিটা, আমি একটা উল্টোটা নিই, যে জল থেকে আলোক রশ্মি বায়ুতে প্রতিসৃত হচ্ছে। জল হলো ঘন মাধ্যম, বায়ু হলো লঘু মাধ্যম। তাহলে কি হবে, সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্বের থেকে দূরে চলে যাবে। অর্থাৎ আমি এগুলো লিখছি না আপতিত রশ্মি, এগুলো তোমরা এখন পরিচিত হয়ে গেছো এর সাথে। এটা যদি আপতন কোণ বলি এবং এটা যদি প্রতিসরণ কোণ বলি, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিসরণ কোণের মান যেটা, সেটা আপতন কোণের মানের থেকে বড় হচ্ছে। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বলতে পারি প্রতিসরণ কোণ R > I, অর্থাৎ আপতন কোণ, প্রতিসরণ কোণের মানটা আপতন কোণের থেকে বড় হচ্ছে। এবার তোমরা ভাবো, এটা তো আপতন কোণ, এই আপতন কোণের মানটা থেকে প্রতিসরণ কোণের মানটা বড় হচ্ছে যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। এবার যদি আমি ধরো, এটা আমি ধরে নিচ্ছি কোণটা আনুমানিক একটা ধরছি, যদি ধরো 45 বা 50 ডিগ্রি হয়, আমি যদি এই কোণের মানটাকে আরো বাড়াই, আর একটু বড় করি, বড় করলাম, এটাকে আমরা দুটো তীর দিয়ে দেখাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এটা আপতন কোণের মানটা পরিবর্তন, অর্থাৎ এই কোণটা বড় হলো। আমি যদি এটাকে I1 বলি, তাহলে এটা করছে I2। তাহলে কি হবে, আলোক রশ্মিটা আরো আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বের থেকে আরো দূরে সরে যাবে। অর্থাৎ আগে আমি যদি এটার নাম দিই A, এটার নাম যদি দিই O, এবং এটার নাম যদি আমরা দিই A', তাহলে এখন আলোক রশ্মি যদি B পথে পড়ে, তাহলে সেটা নিশ্চয়ই আর
ও এ ড্যাশ পথে যাবে না, সেটা কি হবে, আপতনবিন্দু অঙ্কিত অবিলম্বের থেকে আরও দূরে সরে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে আলোক রশ্মিটা এখন ধরা যাক ও বি ড্যাশ পথে যাচ্ছে। অর্থাৎ এটাকে যদি আমরা R1 বলি, এটা যদি এটা হয়ে গেল আমার R2। প্রতি ক্ষেত্রে কিন্তু প্রতিসরণ কোণের মানটা আমরা দেখতে পাচ্ছি আপতন কোণের থেকে বড় হচ্ছে। এইভাবে যদি আমরা কোণের মানটাকে বাড়িয়ে বাড়িয়ে যাই, তো এক সময় দেখা যাবে যে একটা নির্দিষ্ট কোণের জন্য এটা নির্ভর করবে যে আমরা আলোটা কোন মাধ্যম থেকে কোন মাধ্যমে যাচ্ছে তার উপরে। ঘনমাধ্যম অনেক আছে, যেমন যদি কাঁচ থেকে কাঁচও, এবারে এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন, তোমাদের বলে রাখি যে কোনো মাধ্যমেই ঘনমাধ্যম বা লঘু মাধ্যম বলে নির্দিষ্ট কিছু হয় না। কারণ আমরা যে জল আমরা এখানে লিখেছি এটা যে ঘনমাধ্যম, জল ঘনমাধ্যম বলে নির্দিষ্ট নয়। আমরা যদি জলের সাথে কাঁচের তুলনা করি তাহলে সেক্ষেত্রে জল আবার হয়ে যাবে লঘু মাধ্যম। অর্থাৎ কোনো নির্দিষ্ট ঘনমাধ্যম বা লঘু মাধ্যম বলে কিছু নেই। তো এইভাবে যদি আমি কোণের মানটা আস্তে 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 বাড়াই, তো দেখতে পাবো যে একটা নির্দিষ্ট কোণের ঘনমাধ্যম একটা নির্দিষ্ট কোণের মানের জন্য লঘু মাধ্যমের ক্ষেত্রে প্রতিসরণ কোণের যে মান, সেই কোণের মানটা অর্থাৎ আলোক রশ্মিটা এই পথে যাবে। অর্থাৎ সেক্ষেত্রে প্রতিসরণ কোণের মানটা হয়ে যাবে 90 ডিগ্রি। যে নির্দিষ্ট কোণের মানের জন্য এই ধরা যাক এখানে সেই কোণের মানটা হচ্ছে I3, তাহলে I3 কোণের মানের জন্য আমরা দেখতে পাচ্ছি যে লঘুতর মাধ্যমে প্রতিসরণ কোণের মানটা হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। এই নির্দিষ্ট কোণ I3 কে বলা হবে জলের সাপেক্ষে বায়ুর সংকট কোণ। জলের সাপেক্ষে বায়ুর সংকট কোণ। এবার আমাদের ভাবতে হবে যে এরপর যদি আমরা আপতন কোণের মানটা ঘনতরের মাধ্যমে আরও বাড়াই, তাহলে আলোক রশ্মিটা কি হবে? তোমাদের কি মনে হয় যে আলোক রশ্মিটা কি হতে পারে? আমার তো আলো তো এদিকে সোয়াদে চলে গেছে, আমার জন্য একটা বাড়ির দেওয়াল আর একটা বাড়ির দেওয়ালের মধ্যে আমি একটা দুটো বাড়ির দেওয়ালের উপরে চেপে পড়েছি। এবার কি হবে, যদি আমি আরও এদিকে বাড়াই তখন কিন্তু সে এই বাড়ি টপকে পাশের বাড়ির দিকে পড়বে। কারণ আমরা এখন পুরো দুটো দেওয়ালের বাড়ির দেওয়ালের মাঝে আছি। এর পাশে কে আছে? এই পাশে আমি জল লিখেছি, মানে এই পাশেও কে আছে? জল আছে। এবং এই পাশেও কে আছে? বায়ু আছে। অর্থাৎ যদি আমরা আপতন কোণের মানটা আরেকটু বেশি করে নিই, অর্থাৎ সংকট কোণ অপেক্ষা যদি বড় করি, সেক্ষেত্রে আলোক রশ্মি কিন্তু আর দ্বিতীয় মাধ্যমে যাবে না। অর্থাৎ আলোক রশ্মিটা আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে। এই যে ঘটনাটা আমরা দেখতে পেলাম, এই ঘটনাটাকে বলা হয় আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তাহলে প্রথমে পরীক্ষার মতোই আমি প্রথমে লেজার আলোটা পর্দার উপরে ফেললাম সোজা, এরপর এর মধ্যে প্রিজমটাকে আনলাম, তার ফলে কি হলো, আলোকের বিন্দুটা ওখানে সরে গেল। এই ঘটনা তোমরা প্রথমেই দেখেছো। এবার আমি তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে এটা যদি এই তল থেকে আলোর প্রতিসরণটা হচ্ছে, তাহলে এখানে যদি আমরা আপতন বিন্দুতে এই তলের উপরে একটা লম্ব টানি, তাহলে এটা হবে আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব। এবার যদি আমি লেজারটাকে এদিকে আমার দিক থেকে টানি, তাহলে কি হবে, এই আপতন কোণের মানটা আস্তে 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 বৃদ্ধি পাচ্ছে। বৃদ্ধি পেতে পেতে ওই যে আলোটা ওটা আস্তে আস্তে সরে যাচ্ছে। সরে যেতে যেতে এই যে তল দিকে আলোটা এই তল দিকে নিঃসৃত হচ্ছিল, বাড়াতে বাড়াতে আমরা দেখতে পাবো যে একটা এখানে চলে এসেছে অলরেডি। তাহলে আলো একটা নির্দিষ্ট কোণের মানের জন্য দেখতে পাচ্ছি আলোটা কিন্তু এই তল দিয়ে আর নিঃসৃত হচ্ছে না। এখন দেখো তোমরা আবার দেখাচ্ছি যে এখানে আমরা এখন কোনো আলো পাচ্ছি না, এখানে আমরা আলোটা ওখানে পাচ্ছি। কিন্তু যখন আমরা আপতন কোণের মানটা বাড়াচ্ছি আস্তে 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 আস্তে, তখন দেখা যাচ্ছে যে ওখানে আলোক রশ্মিটা এক সময় চলে যাচ্ছে এবং তার পরিবর্তে আমরা এখানে একটা আলোক রশ্মি পাচ্ছি। অর্থাৎ আলোটা জলের মধ্যে থেকে গিয়ে জলের মধ্যেই ফিরে আসছে, ওই মাধ্যমে যাচ্ছে না। অর্থাৎ না, এখানে নেই, এই মাধ্যমে ফিরে আসছে। তাহলে এই ঘটনাটাকে আমরা দেখতে পাচ্ছি যে আলোটা দ্বিতীয় মাধ্যমে যাচ্ছে না। এই ঘটনাটাকে বলা হয় আলোর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলো প্রতিসরণের ঘটনাটা আমরা তোমাদেরকে এখানে একটু বোঝানোর চেষ্টা করব। এখানে আমরা নিয়েছি উপরের মাধ্যমটা হলো বায়ু মাধ্যম এবং নিচের মাধ্যমটা হলো জল মাধ্যম। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ঘটনাটা এখানে একবার দেখে নিতে পারি। আমরা যদি জলের মধ্যে থেকে এটা তাহলে এর সাপেক্ষে ঘন মাধ্যম, এটা লঘু মাধ্যম, যদি আমরা ফেলি তাহলে দেখা যাচ্ছে আলোক রশ্মি কিন্তু এই লেজারের মধ্যে দিয়ে আলো গেলে আমরা দেখতে পাচ্ছি তার মধ্যে যদি আলো যায় আমরা এই পথটা দেখতে পাবো। তো আমি যদি এই তির্যকভাবে এই আলোটা এখানে ফেলছি, যদি উপরের মাধ্যমে যেত আলোটা, তাহলে আমরা তার পথ দেখতে পেতাম। কিন্তু দেখা যাচ্ছে যে আলোটা কিন্তু বায়ুর মাধ্যমে যাচ্ছে না, জল মাধ্যমেই ফিরে আসছে। তাহলে এটাও অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটা। ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত।